সরকার যে কতটা চিড়েচ্যাপ্টা অবস্থায় আছে বড় বড় শক্তিধর দেশগুলোর নানাবিধ চাপে, তার একটা প্রমাণ হিসেবে হাজির হয়েছে বাংলাদেশের সংসদ ভবনের সামনে এক নজিরবিহীন উদযাপন। মানে গত 2024-এর 5ই আগস্টের বিরাট পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন পরাশক্তিগুলোর সম্পর্ক, অতি ঘনিষ্ঠতা কিংবা অতি বৈরিতা এমন পর্যায়ে গিয়েছে যে কখন কি ঘটছে, কেন ঘটছে এবং কিভাবে এই একটি ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ এসব চাপ সামাল দেবে তা বলা ক্রমেই মুশকিল হয়ে পড়ছে। এবং কোন পক্ষকে খুশি করতে কাজ করছে এবং কোন পক্ষ যে সত্যিকার অর্থে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিতে কাজ করছে, সেটাও খুবই একটা সন্দেহের কেন্দ্রে চলে এসেছে। একেবারে নজিরবিহীনভাবে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মানে কোনো দেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের সংসদের দক্ষিণ প্লাজায় পালিত হচ্ছে, বাংলাদেশের সংসদ ভবনের ছবিকে পেছনে রেখে সামনে মার্কিন পতাকা পথ করে উঠছে। সেটা একরকমের একটা অবিশ্বাস্য দৃশ্য হিসেবে বাংলাদেশের পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে, টেলিভিশনে দেখেছেন বাংলাদেশের জনগণ। এ বিষয়ে কোনো মানসিক প্রস্তুতি ছিল না যে এ দৃশ্য দেখতে হবে, যে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই সিঁড়িগুলোর ওপর মঞ্চ বেঁধে সেখানে দাপড়ে বেড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভবত এমন একটা বার্তা এ সময়ে না দিয়ে কোনো উপায় ছিল না, কারণ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়ার সাহস করার পর থেকেই ভীষণ ক্ষেপে আছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগের দিন, ছুটির দিন শনিবারে উপস্থিত হয়েই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়ে এসেছিলেন যে দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করলেই কেবল পস্তাতে হবে না। মানে অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বা সমর্থন বা ঘনিষ্ঠ যোগাযোগ কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করবে না। তখনই সেটা পরিষ্কার করে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তারেক রহমানের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া না পাওয়ার আরেকটা হিসাব আছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সেখানে সালাউদ্দিন আহমেদ গেলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যে একই রকমভাবে জামায়াতের আমির শফিকুর রহমানের মতো আমন্ত্রণ পেলেন না, কিংবা যেতে পারলেন না, কিংবা গেলেন না, তাতে প্রশ্নও আসে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে নাই, প্রধানমন্ত্রী যান নাই। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর এখনো ভিসা নিষেধাজ্ঞা বহাল আছে, যেহেতু তিনি সন্ত্রাসবাদ এবং দুর্নীতির লালন পালনকারী হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পরামর্শেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত হয়েছিলেন সেই 2007 সালের 1/11 সময়ে, কাজেই সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তার একটা জাতীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানাতে পারলেন না। সেটা ঘটেছে কিনা এ প্রশ্ন ওই উদযাপন অনুষ্ঠানের দিকে তাকালে চোখে পড়ে। বাংলাদেশ কেমন একটা চিরাচ্যাপ্টা অবস্থায় আছে ভাবেন। মার্কিন যুক্তরাষ্ট্র মহাখাপ্পা সেসব দেশের ওপরেও, যেসব দেশ ইরানে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র টার্গেট করে হত্যা করেছে, সেই খামেনির স্মরণ সভায় যেসব দেশ তাদের প্রতিনিধি পাঠিয়ে অংশ নিয়েছে, তাদের ওপর মহাখাপ্পা হয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ডেপুটি স্পিকার কায়সার কামাল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, তখন স্পিকার হাফিজ উদ্দিন গিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে ইরানে খামেনির শোক সভায়। আবার ইরান কি বাংলাদেশের ওপর খুশি? ইরান পুরো যুদ্ধের সময়টায় বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে হরমুজ প্রণালী পার হতে দেয় নাই, কারণ তারেক রহমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতার কারণে খামেনিকে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যার পর একটা আনুষ্ঠানিক শোক বার্তা পর্যন্ত প্রকাশ করে নাই বা কোনো নিন্দাবাদ জ্ঞাপন করে নাই। ইরানও বলে রেখেছে তারাও সেসব কোনো দেশকে ভুলবে না যারা ওই সময়ে
তাদের পাশে দাঁড়ায় নাই। কাজেই তারেক রহমান সরকারের অনেক কিছু গুলিয়ে পেঁচিয়ে যাচ্ছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ভিসা সমস্যার কোনো সমাধান হচ্ছে না, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে সব দিয়ে দেওয়া হয়েছে বাণিজ্য চুক্তির মাধ্যমে সেই ইউনূস আমলে, এবং সেই বাণিজ্য চুক্তি তারা একেবারে অক্ষরে অক্ষরে পালন করবেন এ কথা দিয়ে ক্ষমতায় এসেছেন তারেক রহমান। খলিলুর রহমানকে তার পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র আবার বলছে যে তারা নাকি পাল্টা আরো কর আরোপ করবে। বাংলাদেশে জোরপূর্বক শ্রম নেওয়া হয় এবং বাংলাদেশে এই শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে। জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশের উপর আরো কড়া কর প্রয়োগের একটা হুমকি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তারা আবার কিছুতেই চীনের সঙ্গে বন্ধুত্ব করতে দিতে রাজি নয়। কিন্তু তারেক রহমান একটা বার্তা দিতে, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে তার ভিসা সমস্যার সমাধান করে, ভারত যাতে তাকে গুরুত্বের সঙ্গে মান্য করে, সেই সব মিলিয়ে তিনি চীন গিয়ে উপস্থিত হয়েছেন বটে, এবং চীনে তার সঙ্গে শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত এবং তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বৈঠকটিও হয়েছে, যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কিন্তু এখন চীনের রাষ্ট্রদূত 4 দিন আগে বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চোখ গরম করে সরাসরি, সকলেই বুঝতে পারছেন এই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, সরাসরি বলে দিয়েছেন বাংলাদেশের বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ চীন পছন্দ করে না। মানে চীন ভুলতেই বসেছে যে তারাও বাংলাদেশের জন্য বিদেশ বটে, কিন্তু চীন বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না। কারণ চীনের শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের সঙ্গে তাদের অতি ঘনিষ্ঠতাও যে কারণে একেবারে তিক্ততায় পর্যবসিত হয়েছিল 2024-এর জুনে শেখ হাসিনা সফরের সময়। এ দফায়ও তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে তিস্তা প্রকল্প বিষয়ে কোনো কথা দিয়ে আসতে পারেন নাই চীনকে। কাজেই চীন একদিকে যেমন এই নিয়ে বিরক্ত বিব্রত যে কেন এখন পর্যন্ত তিস্তা প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না বাংলাদেশ, অন্যদিকে এই সময়টায় যখন প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র এতটা প্রভাব বিস্তার করে ফেলেছে বাংলাদেশে, নানা রকম ঘাঁটি তৈরির কথা হচ্ছে বঙ্গোপসাগর সহ বিভিন্ন জায়গায়, তখন চীন তিস্তা প্রকল্পের চেয়েও যাতে বেশি গুরুত্ব দিয়েছে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে, এবং যেই বিষয়টি নিয়েই শি জিনপিং এর সঙ্গে বৈঠকে আলাপ হয়েছে, যখন তিস্তা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ হয় নাই, সেটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার চীনের মধ্যে একটা আনুষ্ঠানিক করিডর বা একটা সংযোগ রাস্তা স্থাপনের ব্যাপারে, সেটা তৈরি করার বিষয়ে। বাংলাদেশ মায়ানমার চীন এই সংযোগ করিডরটা তৈরি হয়ে গেলে সেটা নিয়েও ব্যাপক শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এমন প্রভাব বলয় বিস্তার করে ফেলেছে বলে ভেবেছে ইউনূস আমলে, এবং সেসব শর্ত মানিয়েই তারেক রহমানকে ক্ষমতায় এনেছে, যে তারাই বাংলাদেশে মূলত সামরিক প্রভাব বিস্তারী সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠবে। বঙ্গোপসাগর সহ বিভিন্ন স্পর্শকাতর জায়গায় তাদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে, এবং যে বিষয়ে খলিলুর রহমানের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একরকম কথাবার্তা পাকা হয়ে গেছে দুটো সামরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়েও, তখন হঠাৎ করে তারেক রহমান সরকার গিয়ে চীন সরকারের সঙ্গে মায়ানমার বাংলাদেশ চীন করিডর স্থাপনের বিষয়ে যে কথা পাকাপাকি করে এসেছে, সেটাতে গুরুতর আপত্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এতে চরম ক্ষেপেছে, এবং সেই ক্ষিপ্ত হয়েই বাংলাদেশ যে মূলত তাদেরই রাজত্ব সেটা প্রমাণ করতেই, সে বার্তা দিতেই সম্ভবত ব্রেন ক্রিস্টেনসেন এ দফায় 250তম স্বাধীনতা দিবস উদযাপনের ভেন্যু হিসেবে বাংলাদেশ সরকারের অনুমতি কিংবা না অনুমতি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল পক্ষ কে কি মনে করলো সেসবের তোয়াক্কা না করে এই উদযাপনটিকে জাতীয় সংসদ ভবনে নিয়ে গেছেন। আর দেখেন, একদিকে সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তো যাওয়ার সুযোগ হয়েছে কিনা সেটাই বলা মুশকিল, এছাড়া সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীরা যেমন উপস্থিত ছিলেন, উপস্থিত
উপস্থিত ছিলেন সেখানে জামায়াতে ইসলামীর প্রধান নেতাও। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র দেখাতে চাইছে, যেমনটা খলিলুর রহমান বলেছেন সংবাদ মাধ্যমে, যে জামাত বিএনপি সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছিল, কাজে এখন শুধুমাত্র ইউনূস সরকারকে এ বিষয়ে দোষী করা চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এর মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে সকল বাণিজ্যে বিবেচনায় সমরাস্ত্র থেকে বোয়িং বিমান থেকে সুই সবকিছু কেনার ক্ষেত্রে চীন নয় কিংবা অন্য কোনো দেশ নয়, বাংলাদেশকে যে মার্কিন যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে সে বিষয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্য আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে কোনো জায়গায় যখন ইচ্ছা তার পতাকা উড়িয়ে দিতে পারে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকায় এক সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার যখন বলেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চীন মেনে নেবে না এবং তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন তত দ্রুত এগোবে, তাতে পরিষ্কার হয় চীনেরও লক্ষ্য খুব পরিষ্কার। চীন এখনো, যদিও বা বলছে তারেক রহমানের সঙ্গে সফর সফল, কিন্তু এখনো বুঝতে পারছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে তারেক রহমান সরকার আসলে কি কি চীনকে দিতে পারবে। অন্যদিকে চীন এটাও মনে করিয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে চীন সফরের সময় বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যে অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে চীন, সেটাকেই চীন সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, কারণ বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারের নতুন বিকল্প নিয়ে কাজ করতে চায়। কিন্তু ইয়াও ওয়েন এটাও বলেছেন যে এসব করিডোরে যুক্ত হতে চাইলে ভারত সহ অন্য যে কোনো দেশও যুক্ত হতে পারে। তার মানে ভারত যুক্ত না হোক, যে কারো চোখ রাঙানি থাকুক, আভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে চীন সেটা মানবে না, মানে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে। এবং চীন বাংলাদেশ মায়ানমার করিডোরটা স্থাপন করেই ছাড়বে। এমন পাল্টাপাল্টি চাপের মধ্যে তারেক রহমান সরকার কিভাবে কতদিন টিকে থাকতে পারেন সেটা একটা প্রশ্ন বটে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন কেউই যে খুব সহজে তাদের হিস্সা ছেড়ে দেবে না সেটা বোধহয় খুব সহজেই বলা যেতে পারে, কারণ এই দুদেশকেই ব্যাপক আশা দিয়ে বাংলাদেশে অত্যন্ত বেশি মাত্রায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একরকমের দিয়ে ফেলেছিল ইউনূস সরকার। তবে ট্রাম্প প্রশাসনের বার্তাটা কিন্তু খুব পরিষ্কার। ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর এই রাষ্ট্রদূতকে পাঠানোর আগে থেকেই বাংলাদেশকে চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতার ঝুঁকি বোঝানোই ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্দেশ্য। এবং এই কথাটাই দায়িত্ব নিয়েছেন পর থেকে 2026-এর শুরু থেকে যেমন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বসে বলে আসছেন, তেমনি আবার মনে করিয়ে দিয়েছিলেন তারেক রহমান চীন যাওয়ার ঠিক আগে চীনের সঙ্গে